রাত্রিবেলা 4টে বাজছিল। সুন্দর বনের সুন্দর পাহাড় দিয়ে একটা বাস দ্রুত গতিতে চলে যাচ্ছিল। সেই বাসের ভেতরে অনেকগুলো যাত্রী ছিল। তক্ষুনি হঠাৎ করে বাস ড্রাইভার বাস দাঁড় করিয়ে দেয় আর সাইডে যায়, আর যাত্রীদের বলে ওঠে, আরে দেখো 2 ঘন্টা পরে আবার এগোবে। ড্রাইভারের কথা শুনে রিতেশ নামের একটা যাত্রী ঘাবড়িয়ে বলে ওঠে, এসব কি বলছেন ড্রাইভার কাকু? 5 মিনিটে আমরা সবাই সুন্দরবনে পৌঁছে যাব। বাসটাকে থামালেন কেন আপনারা? তাও আবার এরকম ঘন জঙ্গলের মাঝামাঝি। দেখো আমাদের এতেই ভালো হবে, বুঝতে পেরেছো? সুন্দরবনে যাওয়ার রাস্তাটা একটা টানেল ধরে যায়, বুঝলে? আরে এইসব কি বলছো তুমি? পাহাড়ি এলাকাতে তো সবসময় টানেল থাকে, তাই না? তাহলে ওই টানেল দিয়ে না গিয়ে বাসটা থামালেন কেন আপনি? আরে দাদা, ওই টানেলটা হলো ভুতুরে টানেল। অনেক যাত্রী ওখানে মারা গেছে। অসংখ্য যাত্রী ওই অন্ধকারে হারিয়ে গেছে, বুঝেছো তুমি? যাদের আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আর যে কজনকে আবার পাওয়াও গেছে তাদের অবস্থা খুবই খারাপ ছিল। কারোর মাথা উধাও হয়ে থাকে, কারোর হাত পা উধাও হয়ে থাকে, আবার কখনো কখনো কারোর কঙ্কাল। আমি এইসব আজেবাজে কথা বিশ্বাস করি না। আরে আরে এটা আজেবাজে কথা নয় বাবু, সব সত্যি কথা। কিন্তু তোমরা শহরের লোকেরা কেন যে এইসব কথায় বিশ্বাস করো না কে জানে। তক্ষুনি সেই সমস্ত এলাকাটা একটা ভয়ঙ্কর আওয়াজে কেঁপে ওঠে। সমস্ত যাত্রীদের চেহারায় ভয়ের ছায়া দেখতে পাওয়া যায়। আমার কথা বিশ্বাস করো সাহেব, প্রাণে বাঁচলে বাপের নাম। আরে জঙ্গলে জন্তু জানোয়ার একসাথে লড়াই করলে এই ধরনের আওয়াজ তো হয়, তাই না? এই জন্যই সবাই ভয় পাচ্ছে। আমি একজন শিক্ষিত আর বোঝদার মানুষ, বুঝেছো? তোমাদের এইসব আজে বাজে মূর্খামি কথায় আমি বিশ্বাস করতে পারি না। সেই জন্য আমি চললাম। আরে মনে হচ্ছে সুন্দরবনে প্রথম এসেছো তুমি। আমি সুন্দরবন গ্রামেই থাকি বাবা। ড্রাইভারের কথা, কন্ডাক্টর একদম ঠিক কথা বলেছে, ওদেরকে বিশ্বাস করো। দেখো সমস্ত যাত্রীরা ওদের কথায় সহমত দিচ্ছে। সবাই তো ভুল হতে পারে না বাবা। আরে কিন্তু সবাই যদি চুপচাপ থাকে তার মানে তো এটা নয় যে ওরা সবাই ঠিক বলছে। এনিওয়ে, আপনি বয়স্ক মানুষ আর আমি বয়স্ক মানুষের সম্মান করি, সেই জন্য আমি এই জায়গায় 2 ঘন্টা কাটাতে পারবো না। কন্ডাক্টর আর ড্রাইভার রিতেশকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিতেশ ওদের দুজনের কথা শুনতে চায় না। সে নিজের ব্যাগ কাঁধে টেঙে হেঁটে হেঁটেই বেরিয়ে পড়ে। রিতেশের কাছে একটা ছোট্ট টর্চও ছিল, যেটা সে সব সময় নিজের কাছেই রাখত। কিন্তু সে কিছু দূর হেঁটেছিল যে তক্ষুনি সে কারোর ফুসফুসানোর আওয়াজ শুনতে পায়। কে 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 এখানে? কে এখানে? আচ্ছা, এখানে কি আর কেউ রয়েছে? কিন্তু রিতেশের আওয়াজ টানেলেই চলে যায়। টানেলে তাকে ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। রিতেশের খুবই আশ্চর্য মনে হচ্ছিল। রিতেশ নিজের পায়ের গতি দ্রুত করে তোলে আর সে দৌড়তে শুরু করে দেয়। কিছু দূর দৌড়ানোর পর সে একটা হালকা আলো দেখতে পায়। রিতেশ বুঝতে পেরে গেছিল যে টানেলের রাস্তা শেষ হতে চলেছে। তক্ষুনি একটা ভারী আওয়াজ রিতেশের কান পর্যন্ত পৌঁছায়। থামো! সেই আওয়াজটা শোনার পর রিতেশের পা নিজের জায়গায় জমে যায় আর সে টর্চের আলোতে এদিক ওদিক দেখতে শুরু করে দেয়। তক্ষুনি তার নজর পড়ে টানেলের একটা অন্ধকার কোণার দিকে, যেখানে কেউ দাঁড়িয়েছিল, যার লাল লাল রক্তের মতো চোখ ছিল, কোনো একটা বাল্বের মতো চমকাচ্ছিল। ভয়ের চোটেই রিতেশের হাত পা ফুলে ওঠে। তক্ষুনি তার নাক দিয়ে একটা অসহনীয় দুর্গন্ধ চলে আসে। সে নিজের নাকের রুমাল রেখেই ছিল যে তক্ষুনি সেই চোখগুলো তার খুব কাছে চলে আসে। রিতেশের মন কাঁপানো চিৎকার সেই টানেলের ভেতরে অন্ধকারের মতোই রয়ে গেল। সেই ঘটনার 1 মাস পর দিল্লি। রাগিনী নিজের বন্ধু রাহুল আর বান্ধবীর দিশার সাথে বসেছিল। রাগিনীর উদাস চেহারা দেখে দিশা রাগিনীকে বলে ওঠে, কতক্ষণ পর্যন্ত এইভাবে দুঃখী থাকবি রাগিনী? রিতেশের মৃত্যুর আমরা সবাই দুঃখ করছি। হ্যাঁ, দিশা ঠিক কথাই বলছে রাগিনী, তোমার এইভাবে মন খারাপ করা উচিত নয়।
এইসব আমার কারণেই হয়েছে। আমাকে সুন্দরবনের ফটো তুলে আনা উচিত ছিল, কিন্তু আমি ওকে নিজের বদলে পাঠালাম। যদি আমি ওকে সুন্দরবন যেতে না বলতাম তাহলে আজও জীবিত হতো। কিন্তু আমার একটা কথা বুঝতে পারছি না, রিতেশের মৃতদেহ সুন্দরবনের কাছে জঙ্গলের কোনো একটা কুয়োতে কি করে পাওয়া যায়? এটাই ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি দিশা। পুলিশের কথা অনুযায়ী রিতেশ সুন্দরবন থেকে 5 কিলোমিটার দূর হেঁটেই গেছিল, আর সমস্ত যাত্রীরা তাকে সুন্দরবনের দিকে যেতেও দেখেছিল। বুঝতেই পারছি না তাহলে ওর লাশ সুন্দরবন থেকে 20 কিলোমিটার পেছনে সেই জঙ্গলের কুয়োতে কি করে পাওয়া যায়? আমি শুনেছি সুন্দরবনে যাবার জন্য যে রাস্তাটা টানেল ধরে যায়, ওই টানেলটা ভুতুড়ে। ওখানে তো বলা হয় যে বেশিরভাগ সময় যাত্রীরা উধাও হয়ে যায়। আর পুলিশের মতে তো কন্ডাক্টর আর ড্রাইভার তো রিতেশকে সতর্ক করেছিল, কিন্তু রিতেশ ওদের কথা শোনেনি। হোয়াট ননসেন্স রাহুল! বিশ্বাস তো করি না দিশা, কিন্তু যেভাবে রিতেশের মৃত্যুটা রহস্যময় পরিস্থিতিতে হয়েছে, সেই সময় আমি খুবই কনফিউজ ছিলাম আর কি। কিন্তু আমি সত্যির খোঁজ লাগিয়ে ছাড়ব। তুমি বলতে কি চাইছো? আমি আজ সুন্দরবনে যাওয়ার জন্য বেরোচ্ছি। আমিও দেখি যে সেই টানেলে এমন কি ভূত রয়েছে, যেখানে লোকেরা যায় তো জীবিত, কিন্তু তার লাশ 20 কিলোমিটার দূরে কুয়োতে পাওয়া যায়। তুমি একা যাবে না দিশা, আমরা দুজন বন্ধু তোমার সাথে যাব। রাহুল ঠিক বলছে রাগিনী, আমরাও তোমার সাথে যাব। দিশা আর রাগিনী রাহুলের কারে বসে পড়ে, আর রাহুল নিজের গাড়ি সুন্দরবনের রাস্তায় দৌড়িয়ে দেয়। ওরা তিনজন নিজের কারের বাইরে বেরিয়ে আসে। ওদের তিনজনের হাতে বড় বড় টর্চ ছিল। তক্ষুনি ওদের তিনজনের কানে সেই টানেলের ভেতর থেকে কারোর চিৎকার আসে। চিৎকার শুনে রাগিনী প্রচণ্ডভাবে ভয় পেয়ে ওঠে। এই চিৎকারটা তো রিতেশের। রাহুল, যে এখানে আসার আগে একদমই ভয় পাচ্ছিল না, কাঁপতে কাঁপতে বলে ওঠে, এই চিৎকারটা তো রিতেশেরই। আর রিতেশ মারা গেছে প্রায় 2 মাস হয়ে গেল। এটা কি করে হতে পারে? আমরা রাত্রিবেলায় টানেলের ভেতরে গিয়ে কোনো ভুল তো করছি না? দিনের বেলা তো এখানে রোড চালু হয়ে যায়। রিতেশের মৃত্যুর আসল কারণটা জানার জন্য আমাদেরকে রাত্রিবেলাতেই যেতে হবে এই টানেলে। ঠিক আছে, যা হবে সেটা দেখে নেব আমরা। চলো এবার যাই আমরা এখন। রাহুল, দিশা আর রাগিনী নিজের কারের ভেতরে আবার বসে পড়ে। রাহুল দ্রুত গতিতে কার দৌড়িয়ে দেয়, কিন্তু তার কার টানেলের ভেতরে কিছু দূরই চলেছিল যে হঠাৎ করে কারের হেডলাইটস বন্ধ হয়ে যায়, আর চারদিকে অন্ধকারই অন্ধকার ছিল। গাড়ি দাঁড় করাও রাহুল! রাহুল সঙ্গে সঙ্গে পা দিয়ে ব্রেক টেপে। আরে ধুর বাবা, এখন এই গাড়িটার আবার কি হলো? এটা তো স্টার্টই হচ্ছে না। তক্ষুনি ওরা তিনজন ওখানে দূর থেকে একটা হালকা আলো আসতে দেখে। হঠাৎ করে তিনজনের কানে রিতেশের আওয়াজ চলে আসে, থামো! ওরা তিনজন যেইমাত্র সামনের দিকে তাকালো, তখন সামনের দৃশ্য দেখে ওদের ভয়ের চোটে লোম খাড়া হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওদের সবার শরীর সেই অন্ধকারে তিনজনই দেখতে পেয়ে যায়। ওরা সবাই অনেক ভয়ানক দেখে মৃতদেহ ছিল, যেগুলো রাহুল, দিশা আর রাগিনীকে খেয়ে নেবে এরকম চোখ দিয়ে দেখছিল। ওই ভয়ঙ্কর চেহারার মধ্যে রাহুলও একটা ভয়ঙ্কর হাসি নিয়ে ওদের তিনজনের দিকে তাকিয়েছিল। বাঁচাও! রাহুলের এইটুকু বলা মাত্রই দিশা আর রাগিনী রাহুলের সাথে সাথেই পালাতে শুরু করে। ওদের মধ্যে একজন এক পলকেই রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে নিচে ফেলে দেয়, আর নিজের নখ তার গলায় ঢুকিয়ে দেয়। রাহুলের মন কাঁপিয়ে দেওয়া চিৎকার টানেলের ভেতরেই থেকে যায়। পালাতে থাকো রাগিনী, ওরা সবাই মিলে আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু রাহুল, যদি আমরা দুজনও এখানে থাকবো তো মরে যাব। দিশা আর রাগিনী পুরো শরীরে শক্তি লাগিয়ে ওখান থেকে বাইরে বেরোতে শুরু করে। ওরা জানতো না যে তারা অন্ধকারে
কোন দিশায় যাচ্ছিল। তক্ষুনি ওরা দুজন সেই টানেলে একটা দরজা দেখতে পায়, যার ভেতরে লাল রঙের আলো জ্বলছিল। ওরা দুজন এরকম মনে করছিল যেন ওটা মাটির গভীরে ভেতরে চলে যাচ্ছে। হঠাৎ করে ওদের দুজনের শরীরে জল চলে আসে। ওরা দুজনের হাতে এখনো পর্যন্ত টর্চ ছিল। টর্চের আলোয় যখন ওরা দুজন এদিক ওদিক দেখলো, তখন ওরা দুজন দেখতে পেল যে তারা একটা প্রাচীন বড় কুয়োর ভেতরে ছিল। এটা আমরা কোথায় চলে এলাম? এটা তো অনেক পুরনো প্রাচীন কুয়ো, রাগিনী। রিতেশের লাশ হয়তো এই কুয়ো থেকেই পাওয়া গেছিল। দিশা এটুকু বলেই ছিল যে তক্ষুনি রাহুলের লাশ ওদের দুজনের ওপর থেকে কুয়োতে এসে পড়ে যায়। এটা কি? আমাদেরকে এখান থেকে বাইরে নিয়ে যাও প্লিজ, আমাদেরকে এখান থেকে কেউ বাইরে বার করো। তক্ষুনি ওদের দুজনের কানে কুয়োর ওপর দিক থেকে একটা ভারী আওয়াজ শোনা যায়। ভয় পেও না, আমি দড়িটা ছুঁড়ে ফেলছি। এটা ধরে তোমরা ওপরে চলে এসো, কিন্তু তাড়াতাড়ি করো। কিছুক্ষণের মধ্যেই একটা মোটা দড়ি ওদের দুজনের সামনে ঝুলেছিল। দিশা আর রাগিনী সেই দড়িটা ধরে কুয়োর বাইরে বেরিয়ে আসে আর লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করে। ওদের দুজনের সামনে একজন বয়স্ক লোক আশ্চর্য রকমভাবে ওদের দুজনকে দেখছিল। তোমরা দুজনে এই কুয়োর নিচে কি করে গেলে? এই জঙ্গলে তো কেউ আসে না, আর এখানকার কুয়োটা অভিশপ্ত। বেশিরভাগ সময় এখানে ভবঘুরেদের কাটা মাথা পাওয়া যায়। রাগিনী এক শ্বাসেই সমস্ত ঘটনা ওই বয়স্ক লোককে বলতে শুরু করে দেয়। বুঝে গেছি, তোমাদের বন্ধু ওই ভুতুরের টানেলটার ভেতরে মারা গেছে। বুঝতে পেরেছি, ওই টানেলের ভেতরে অর্ধপুরুষের রাজত্ব। আদিপুরুষ? কি বলতে চাইছেন আপনি? আজ থেকে অন্তত পক্ষে প্রায় 200 বছর আগে এই জায়গাটা এত ফাঁকা ছিল না, বরং এখানে একটা গ্রাম ছিল। এখনকার মানুষরা এই জায়গাকে সুন্দর বলে চেনে। সেই সময় সুন্দরবনের গ্রামের বাসিন্দারা এই গ্রামের কুয়োরই তো জল খেত। বলা হয় যে গ্রামের প্রধান একটা বাচ্চার জন্ম হয়, যার অর্ধেক ভাগ মানুষের মতন তো ছিল, আর অর্ধেকটা সে একটা অদ্ভুত দেখতে জানোয়ারের মতন ছিল। ওই বাচ্চাকে দেখে গ্রামের লোকেরা ভয়ে থাকতো। সবাই মনে করতো যে প্রধান ভগবানের নয়, বরং শয়তানের পুজো করত। প্রধানের ঘরে কোনো মানুষ নয়, শয়তানের বাচ্চা জন্ম নিয়েছিল, বুঝেছো? ওই বাচ্চাটাকে গ্রামের লোকেরা ভয়ের কারণে অর্ধপুরুষ নামে পরিচিত করেছিল। বড় হয়ে ওই অর্ধপুরুষটা গ্রামের লোকেদেরকে খেতে শুরু করে দেয়। সেই সময় ওই টানেলটা একটা গুহা ছিল। ও গ্রামের লোকেদেরকে ওই গুহার মধ্যে মেরে খেয়ে নিত, আর ওদের হাড়গোড়গুলো এই কুয়োর মধ্যে ফেলে দিত। যখন গ্রামে ইংরেজদের আসা যাওয়া শুরু হয়, তখন ওরা এই গ্রামের উন্নয়নের জন্য ওই গুহাটাকে কেটে একটা টানেল তৈরি করে নেয়। যখন কয়েকজন শ্রমিক ওই গুহাটাকে কেটে টানেলটাকে তৈরি করছিল, তখনই ওই অর্ধপুরুষ ওদের সবাইকে মেরে খেয়ে নেয়। ইংরেজরা ক্রোধিত হয়ে ওই অর্ধপুরুষকে জীবন্ত জ্বালিয়ে দেয় ওই টানেলের মধ্যে। যখন ওকে জীবন্ত জ্বালিয়েছিল তখন ওটা রাত্রের সময় ছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত রাত্রেবেলা ওই টানেলে ও শিকারের অপেক্ষায় থাকে, আর ও যাদেরকে মেরে খেয়ে নেয় তাদের আত্মা ওর বশেই থাকে। আমরা তো শুনেছিলাম যে এই টানেলটা হন্টেড, কিন্তু এত বড় বড় জ্ঞান আপনি কি করে জানলেন? দিশার কথা শোনার পর ওই বয়স্ক লোক রহস্যময়ী নজরে দিশার দিকে তাকিয়ে তাকিয়ে বলে ওঠেন, কারণ ওই অর্ধপুরুষটা আর কেউ নয়, বরং সে হলাম আমি। বুড়ো লোকটা এটুকু বলেই ছিল, তক্ষুনি কুয়োর মধ্যে থেকে অনেক দ্রুত গতিতে কারোর হাসার আওয়াজ চলে আসে। দেখতে দেখতেই সেই কুয়োর ভেতর থেকে রাহুল নিজের ভয়ানক চেহারা নিয়ে বাইরে বেরিয়ে এসে ওদের দুজনের সামনে দাঁড়িয়ে পড়ে। দিশা আর রাগিনীর সামনে সেই টানেলের ভয়ঙ্কর চেহারাগুলো দাঁড়িয়েছিল।
সেই বুড়োর রূপ এখন পরিবর্তিত হয়ে গেছিল। ওই বুড়ো সেই ভয়ঙ্কর আদি পুরুষের চেহারায় চলে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই রাগিনী আর দিশার চিৎকার সেই জঙ্গলে ছড়িয়ে পড়ে।